মনোবিজ্ঞান থেকে আজকে দেখো প্রথম প্রশ্ন তোমাদের সামনে প্রথম প্রশ্ন রাখছি মনোবিজ্ঞান থেকে। ঠিক আছে, মনোবিজ্ঞান থেকে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন রয়েছে, মনোবিজ্ঞানকে অন্তর্দর্শন পদ্ধতির মূল মনোবিজ্ঞানে অন্তর্দর্শন পদ্ধতির মূল লক্ষ্য কি? মনোবিজ্ঞান পদ্ধতিতে মূল লক্ষ্যই হচ্ছে আমাদের যে আভ্যন্তরীণ মানসিক যে প্রক্রিয়া সেটাকে দেখা। তার মানে মনোদর্শন এমন একটি পদ্ধতি, মানে অন্তর্দর্শন এমন একটি পদ্ধতি যেখানে ব্যক্তিরা তাদের নিজস্ব যে সচেতনতা বা চিন্তা ভাবনা এবং অনুভূতি এগুলি পরীক্ষা করে, তাই না? এটি আভ্যন্তরীণ মানসিক যে প্রক্রিয়াগুলির উপর যে দৃষ্টি নিবন্ধন করে এবং এই পর্যবেক্ষণ পর্যবেক্ষণ আচরণের উপর নির্ভর করে এমন নয়, কিন্তু এটা আমাদের অন্তর্দৃষ্টি, অর্থাৎ আমাদের যে আভ্যন্তরীণ মানুষ প্রক্রিয়াগুলি হয় সেই দৃষ্টির উপরেই কিন্তু আমাদের এই বিষয় নিবন্ধন তৈরি করা। এটি হচ্ছে মনোবিদ্যার যে মনোবিজ্ঞানের যে অন্তর্দর্শন পদ্ধতির কিন্তু মূল লক্ষ্য। তাহলে আভ্যন্তরীণ মানসিক ক্রিয়াকে দেখা। 2 নম্বরে রয়েছে মনোবিজ্ঞানে অন্তর্দর্শন পদ্ধতি যে পথিকৃত কাকে মনে করা হয়। তার মানে এই অন্তর্দর্শন পদ্ধতির যে পথিকৃত বলতে কি, এই অন্তর্দর্শন পদ্ধতি মানে তৈরি করেছেন সেটাকে আমরা মানে আমার যতদূর জানা সেটা হচ্ছে উইলহেম উন্ড। অ্যাকচুয়ালি উন্ড এরকম বলা হয়েছে, উইলহেম উন্ড। ঠিক আছে, এটা অর্থাৎ ইনি একজন জার্মানির একজন মনোবিজ্ঞানী, প্রথম যে একটা ল্যাব প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, জার্মানির একটা জায়গার নাম হচ্ছে লিকপিগে, এরকম একটা জায়গার নাম আছে বোধ হয়, তুমি কেউ কেউ উচ্চারণ আলাদাও করতে পারো। সেই লিকপিগে তিনি একটা মনোবিজ্ঞানের যে ল্যাব প্রতিষ্ঠা করেন। উইলহেম উন্ড ইনি হচ্ছেন চেতনার বিষয়বস্তু অধ্যয়নের জন্যই কিন্তু তিনি পদ্ধতিগত যে আত্মদর্শন বা অন্তর্দর্শন এই ব্যবহার করেছিলেন। এই অন্তর্দর্শন পদ্ধতিকে অনেক জায়গায় কিন্তু আত্মদর্শনও বলা হয়েছে। এই পদ্ধতিকে তিনি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে এখানে আমাদের দেখো এ বি সি ডি এরকম জায়গায় জায়গায় হয়ে গেছে, তো এখানে আমাদের গ, এইখানে আমাদের কিন্তু খ, খ অ্যান্সার সঠিক। ঠিক আছে, নিচের কোনটি অন্তর্দর্শন পদ্ধতির একটি প্রধান সীমাবদ্ধতা, মানে লিমিটেশন? কি সেই লিমিটেশন? অন্তর্দর্শন পদ্ধতি যেমন আমাদের আভ্যন্তরীণ যে ক্রিয়াকলাপ বা আভ্যন্তরীণ দৃষ্টি থেকে যে আমরা দেখি সেই বিষয়ে, অর্থাৎ এখানে দেখো একাধিক অত্যধিক বস্তুনিষ্ঠ, এটি গোষ্ঠীগত আচরণের উপর জোর দেয়, এটি অচেতন ক্রিয়া অধ্যয়নের জন্য উপযুক্ত নয়, এটি পরিসংখ্যানগত বিশ্লেষণ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অচেতন যে প্রক্রিয়া রয়েছে সেই অধ্যয়নের জন্য কিন্তু উপযুক্ত নয়, অচেতন। আমাদের যেমন যদি ফ্রয়েডকে আমরা দেখি সেই যে আমরা দেখব আমরা কনশাস, সাবকনশাস অ্যান্ড আনকনশাস, এই যে অচেতন প্রক্রিয়া সেই অধ্যয়নের ক্ষেত্রে কিন্তু এটা উপযোগী নয়। তাহলে আমাদের সি নাম্বার উত্তর হচ্ছে সঠিক। এরপরে দেখো মনোবিজ্ঞানের কোন শাখায় অন্তর্দর্শন পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? মনোবিজ্ঞানের কোন শাখায়? সেটা আচরণবাদ, না মনোবিশ্লেষণ, কাঠামোবাদ, না কার্যকারিতা? ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে কাঠামোবাদ। ঠিক আছে, কাঠামোবাদ এটাকে যদি আমরা বলি যে এটা যে কিন্তু একটা অ্যাকচুয়ালি যে উন্ড এবং টিচেনার যে ছিলেন তাদের নেতৃত্বেই এই কাঠামোবাদ স্কুলটি মানসিক যে প্রক্রিয়াগুলিকে সংবেদন এবং অনুভূতির মতো যে মৌলিক উপাদানগুলি রয়েছে সে বিভক্ত করা, অন্তর্দর্শন এই বিভক্ত করার জন্য কিন্তু আমাদের অন্তর্দর্শন পদ্ধতি ব্যবহার করেছিলেন। কে কে? উন্ড অ্যান্ড টিচেনার, এই দুইজনে তাদের সংবেদন এবং অনুভূতি এই দুটি উপাদানকে বিভক্ত করার জন্যই তারা অন্তর্দর্শন পদ্ধতিকে ব্যবহার করেছিলেন। এরপরে আসি আচরণবাদীরা কেন অন্তর্দর্শন পদ্ধতি প্রত্যাখ্যান করেছিলেন? আচরণবাদী বিহেভিয়ারিস্ট এরা কেন এটাকে প্রত্যাখ্যান করেছিলেন, মানে রিজেক্ট করেছিলেন? কেন, কি কারণে তারা রিজেক্ট করেছিলেন?
বলছে তারা একমাত্র রিজেক্ট করেছিলেন যে এখানে দেখো বি নাম্বার অ্যান্সারটা দেখো, এতে বস্তুনিষ্ঠতা ও বৈজ্ঞানিক কঠোরতার অভাব তারা লক্ষ্য করেছিলেন। ঠিক আছে, যেমন ধরো আচরণবাদীরা যে অন্তর্দর্শন পদ্ধতিকে প্রত্যাখ্যান করার কারণই ছিল এরকম যে বিষয়গত এবং পর্যবেক্ষণযোগ্য এই বিষয় নয়, তাই না? আচরণবাদীরা কি করে, পর্যবেক্ষণ করে, কোনো ব্যক্তির আচরণকে পর্যবেক্ষণ করে, কিন্তু এই অন্তর্দর্শন পদ্ধতি এই যে বিষয় রয়েছে যে তার বিষয়গত যে সাবজেক্টিভ এবং তাদের পর্যবেক্ষণ করা যায় না, অবজার্ভ করা যায় না। তারা আরো মনে করতেন এরকম যে মনোবিজ্ঞানকে একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে শুধুমাত্র পর্যবেক্ষণ এবং বস্তুনিষ্ঠ আচরণ দিয়েই তার গবেষণা করা উচিত। আর এই কারণেই তারা কিন্তু অন্তর্দর্শন পদ্ধতিকে কি করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। তারা আমাদের বি নাম্বার অ্যান্সার সঠিক অ্যান্সার। মনে থাকবে, মনোবিজ্ঞানে অতিরিক্ত দর্শন নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? মনোবিজ্ঞানে অতিরিক্ত দর্শনকে নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? ঠিক আছে, এটা দেখো মানে অতিরিক্ত দর্শন বলতে এখানে যেমন করা হয়েছে, সেখানে যদি আমরা দেখি অন্যদের দৈহিক আচরণের পর্যবেক্ষণ, এই বিষয়কে ভালোভাবে সংজ্ঞায়িত করছে অতিরিক্ত দর্শন। তাহলে অন্যদের যে বাহ্যিক আচরণ যে পর্যবেক্ষণ, তাহলে এক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে বহির্মুখী যে পর্যবেক্ষণ অন্যদের যে বাহ্যিক আচরণের অধ্যয়নের কিন্তু পদ্ধতি, তাই না? যা অন্তর্দর্শনের বিপরীত, যেখানে আত্মপর্যবেক্ষণ জড়িত রয়েছে অন্তর্দর্শনের মধ্যে। তার অন্তর্দর্শন মানে আত্মপর্যবেক্ষণ, তাহলে এইটা কিন্তু একদম বিরোধী। তাহলে দেখো মনোবিজ্ঞানীরা মনস্তাত্ত্বিক অবস্থা অনুমান করার জন্যই কিন্তু কি করেছিলেন, বিষয়গুলির প্রতিক্রিয়া, ক্রিয়া এবং অভিব্যক্তি পর্যবেক্ষণ করেন, তাই না? মনস্তাত্ত্বিক যে অবস্থা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা অতিরিক্ত দর্শন তাহলে ভালোভাবে সংজ্ঞায়িত করবে অন্যদের বাহ্যিক আচরণের পর্যবেক্ষণকেই। তা পর্যবেক্ষণ এই বিষয়ে তাহলে মানে সংজ্ঞায়িত করা একদম সঠিক বিষয়টা দাঁড়িয়ে যায় এখানে। এরপরে রয়েছে কোন মনস্তাত্ত্বিক স্কুল মূলত একটি পদ্ধতি হিসেবে বহির্দর্শন মানে বাহ্য দর্শনের উপর নির্ভর করে? বাহ্য দর্শনের উপর নির্ভর করবে কারা? অন্তর্দর্শন একটা বিষয়, বাহ্য দর্শন একটা বিষয়। তা বাহ্য দর্শন তা বাহ্যিক বিহেভিয়ারকে দেখবে, তাহলে বিহেভিয়ারবাদ, তারা আচরণবাদ। তাহলে এখানে কিন্তু আমাদের দেখা হলো আচরণ কিন্তু এমনি উঠে আসছে। তাহলে ওয়াটসন ব্যক্তি আমাদের আচরণবাদের যে আচরণবাদ অন্তর্দর্শনকে প্রত্যাখ্যান করে এবং পর্যবেক্ষণের উপর আচরণের গুরুত্ব দিয়েছিলেন। এবং আচরণবাদীরা যে এই যে আমাদের পরিবেশ নিয়ন্ত্রিত যে কর্ম অধ্যয়ন, সেই বহির্মুখী দৃষ্টিভঙ্গি ব্যবহার করেন এবং ব্যক্তিগত যে মানসিক অবস্থা তারা এড়িয়ে গেছেন কিন্তু, তাই না? তাহলে কোন মনস্তাত্ত্বিক স্কুল মূলত একটি পদ্ধতি হিসেবে বহির্দর্শন মানে বাহ্য দর্শনের উপর নির্ভর করে? তারা হচ্ছে আমাদের আচরণবাদী এরা। কেমন? এরপরে রয়েছে মনস্তাত্ত্বিক গবেষণায় এক্সট্রোস্পেকশন যেটা রয়েছে, সেই ব্যবহারে একটি মূল সীমাবদ্ধতা এই যে বাহ্য দর্শন, তাই না? এক্সট্রোস্পেকশন বলা হয় এটাকে। সেই বাহ্য দর্শনের মূল সীমাবদ্ধতা আসলে কি? এই বাহ্য দর্শনের সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝবো? তাহলে বাহ্য দর্শনের সীমাবদ্ধতা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সরাসরি যে আভ্যন্তরীণ যে মানসিক অবস্থাগুলি আছে সেখানে কিন্তু তারা কি করতে পারবে না, সেটাকে আর অবজার্ভ করতে পারবে না। তাহলে আমাদের যে মানে আমাদের বাহ্যিক আচরণ দেখছে মানুষে, ধরো কথার কথা, ধরো কেউ রেজাল্ট ভালো করলো, কারো ছেলে রেজাল্ট ভালো করছে, সেই রেজাল্টটা হাতে নিয়ে কান্না করছে। তাহলে বাহ্য দর্শন তারা কি দেখবে যে সে কান্না করছে, তার মানে দুঃখ পাচ্ছে বোধহয়। আসলে সেটা কি দুঃখ? সেটা তো সে এক গর্বের জন্য, সেই খুশির বলে না, খুশির আসু, ইতনি খুশি। তো এইটা হচ্ছে ব্যাপার। দেখো সেই কান্নাকে কিন্তু এই যে
তাহলে এক্সট্রোস্পেকশনে তার মানে বাহ্য দর্শনে কিন্তু তার সীমাবদ্ধতা কিন্তু রয়ে গেল। তাহলে এটি সরাসরি আভ্যন্তরীণ মানসিক অবস্থাগুলিতে প্রবেশ করতে পারে না। তাহলে এখানে প্রবেশ করতে যে পারে না সেটাকে যদি বলি, যদিও এটা একটা বহির্মুখী পর্যবেক্ষণ, বস্তুনিষ্ঠ যে পর্যবেক্ষণের যে সুযোগ করে দেয় ঠিকই, কিন্তু এটি সরাসরি যে চিন্তা ভাবনা, আবেগ বা উদ্দেশ্যগুলিতে কিন্তু প্রবেশ করতে কিন্তু পারে না আসলে। তাহলে একে এর প্রধান সমালোচনা হিসেবে তাহলে বিশেষ করে জ্ঞানীয় যে মনোবিজ্ঞানীদের কাছে যারা যুক্তি দেন যে মনকে বোঝার জন্য কেবল আচরণ বা পর্যবেক্ষণ এর চেয়ে বেশি কিছু প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আমরা যখন বলি যে অন্তর মনোবিজ্ঞান ভেতরের বিষয়কেও দেখবে একটা, এটাও আমাদের অন্তরকেও তো বুঝতে হবে, মনকেও বুঝতে হবে। তাহলে শুধু আচরণ দিয়ে কি মনকে বোঝা যাবে? না। তাহলে এটার একটা কিন্তু বিশেষ সীমাবদ্ধতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে যে মনোবিজ্ঞানে পরীক্ষামূলক পদ্ধতির প্রাথমিক লক্ষ্য নিচের কোনটি? মনোবিজ্ঞানে পরীক্ষামূলক যে পদ্ধতির প্রাথমিক লক্ষ্য নিচের মধ্যে কোনটি হবে? একটা রয়েছে মানুষের মতামত সংগ্রহ করা, পরীক্ষামূলকের তো পর্যবেক্ষণ টাইপের হয়ে গেল, তাই না? আচরণের ঐতিহাসিক বিকাশ বোঝা, তাহলে আচরণবাদ। তাহলে কারণ কার্যকর সম্পর্ক স্থাপন করা, একদম তাই। এই পরীক্ষণমূলক পদ্ধতির একটা বিশেষ যে লক্ষ্য সেটা হচ্ছে কারণ কার্যকর সম্পর্ক স্থাপন করা। এর কারণ যদি বলা হয় যে কেন, তাহলে আমরা বলতে পারি যে পরীক্ষণমূলক যে পদ্ধতি রয়েছে সেটা মূলত কিন্তু স্বাধীন যে চালক যে রয়েছে সে তাকে কাজে লাগিয়ে তাকে নিয়ন্ত্রিত এবং তার পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে চালকের যে উপর, অর্থাৎ ব্যক্তির উপর, যে ব্যক্তি সেই ঘটনাটি করছে তার প্রভাব পর্যবেক্ষণ করে চালকের মধ্যে আমরা কি করতে পারি? কার্যকারণ সম্পর্ককে শনাক্ত করতে ব্যবহৃত করতে পারি, কিন্তু এটাকে তার মাধ্যমে কিন্তু এটা বিষয়কে দেখতে পারি। তাহলে প্রথমেরগুলি একটা কারণ, তার কার্য, এই যে স্থাপন করা, এটা কিন্তু পরীক্ষণমূলক পদ্ধতির কিন্তু লক্ষ্য, প্রধান একটা লক্ষ্য আমরা বলতে পারি, একদম প্রাথমিক, মানে একদম বেস যে জায়গাটা রয়েছে সেখানে। আরো যদি বলি, এক কোশ্চেন রয়েছে দেখো 10, একটি পরীক্ষায় গবেষক কর্তৃক পরিচালিত চালককে কি বলা হয়? অবশ্যই তাকে বলা হবে স্বাধীন চালক। কারণ হচ্ছে গবেষক কর্তৃক পরিচালিত চালককে কি বলা? কোনো ধরো গবেষক পরিচালিত চালক বলতে কোনো ব্যক্তি, পাত্র, এখানে দেখো কিছু কিছু শব্দকে একটু আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। যে পাত্র, যে পরিচালিত যে পাত্র, তাকে কি বলা হবে? তাকে স্বাধীন পাত্র বলা হবে। যে সাবজেক্ট যেটা, তাহলে স্বাধীন চালক। কেন স্বাধীন চালক? স্বাধীন চালক তাহলে আমরা কাকে বলবো? যে চালক যা পরীক্ষক নির্ভরশীল চালকের উপর, তাই না? তা স্বাধীন চালক হলো সেই চালক আমরা বলতে পারি যা পরীক্ষণ নির্ভরশীল চালকের উপর এর প্রভাব পর্যবেক্ষণ করার জন্য পরিবর্তন বা হেরফের করে থাকেন, একটু আলাদা ফালাদা ইত্যাদি করে থাকেন, হেরফের করেন যিনি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্বাধীন চালক। এই যে গবেষক কর্তৃক পরিচালিত চালককে বলা হয় স্বাধীন চালক। এরপরে আমরা আসি, একটি পরীক্ষা নিয়ন্ত্রণের গোষ্ঠী ব্যবহারের উদ্দেশ্য কি? একটা পরীক্ষায় নিয়ন্ত্রণ গোষ্ঠী ব্যবহারের উদ্দেশ্য কি? নিয়ন্ত্রণ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে দেখো এখানে রয়েছে চালকগুলিকে কাজে লাগানোর জন্য নমুনার আকার কমানো, পরীক্ষামূলক গোষ্ঠীর সাথে ফলাফলের তুলনা করা, একদম তাই। এই যে দেখো, এই যে নিয়ন্ত্রণ যে গোষ্ঠীর ব্যবহারের একটাই কারণ হচ্ছে, ধরো একজনের উপর করে দেখলাম, দুইজনের উপরে করে দেখলাম, তিনজনের উপরে করে দেখলাম, একটা গোষ্ঠীর উপরে করে তার ফলাফলকে তুলনামূলক কিন্তু আলোচনা করা বা তুলনা করে দেখা, তা পরীক্ষামূলক গোষ্ঠীর সাথে ফলাফলকে তুলনা করে দেখা। তাহলে এখানে একটি নিয়ন্ত্রণ যে গোষ্ঠী রয়েছে, পরীক্ষামূলক যে চিকিৎসা গ্রহণ করে না কিন্তু, তাই না? একটি নিয়ন্ত্রণ যে গোষ্ঠী পরীক্ষামূলক চিকিৎসা গ্রহণ করে না, এটি তুলনার জন্য কিন্তু একটি ভিত্তি রেখা হিসেবে ব্যবহার করে।
যেটা হচ্ছে স্বাধীন পাত্র বা স্বাধীন চালকের প্রকৃত প্রভাব যে নির্ধারণে যেটা সাহায্য করবে বা যেটা সাহায্য করে থাকে, সেক্ষেত্রে তাহলে ফলাফলকে দেখা। এরপরে রয়েছে পরীক্ষামূলক পদ্ধতি একটি প্রধান সীমাবদ্ধতা নিচের কোনটি? পরীক্ষণমূলক পদ্ধতির একটা সীমাবদ্ধতা, তারও তো একটা সীমাবদ্ধতা আছে। তার সীমাবদ্ধ কি? পরীক্ষণমূলক অনেকগুলি বিষয়কে দেখে তার পরীক্ষা করা, তাহলে অন্তর এবং বাহ্যিক দুটোই তাকে দেখা। তাহলে এক নম্বরে রয়েছে এটি প্রতিলিপি করা যায় না, এর বস্তুনিষ্ঠতার অভাব রয়েছে, এর পরিবেশগত বৈধতার অভাব থাকতে পারে, এটি অবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। এক্ষেত্রে দেখো পরীক্ষণমূলক সমস্যা একটা রয়েছে, কিন্তু এর সমস্যা হচ্ছে যে পরিবেশগত বৈধতার কিন্তু একটা অভাব রয়েছে। ধরো যেটা সাউথ আফ্রিকায় যে ঘটনাটাকে ঘটানো যায়, সেখানকার যে পরিবেশ আর ভারতের যে পরিবেশ দুটোতে এক নয়। ওখানকার লোকের উপরে যেটা পরীক্ষা করে দেখা যাচ্ছে, সেটা কিন্তু ভারতের লোকের উপর পরীক্ষা করলে সেটা তার উল্টো কিছু দেখা যেতে পারে। তাহলে আমাদের ক্ষেত্রে আসবে গ নাম্বার। এক্ষেত্রে আরো যদি আমি সুন্দর করে যদি বলি, তাহলে এরকম হবে যে পরীক্ষণমূলক গবেষণা প্রায় কেমন হয়, সেটা নিয়ন্ত্রিত ল্যাব কোনো একটা সেটিং এর দ্বারা তাকে সঞ্চালিত হতে হয়। তাহলে এই বাস্তব জীবনের আচরণগুলি প্রতিফলিত সেখানে নাও হতে পারে। তাহলে যেখানে তার পরিবেশগত বৈধতা হ্রাস পাবে, ধরো একটা ল্যাব দরকার হবে তো পরিবেশগত, তাহলে সেই ল্যাবটায় যখন ঘটনা ঘটানো হবে, সেটা কিন্তু বাহ্যিক জগতে সেটা নাও ঘটানো যেতে পারে। তাহলে এক্ষেত্রে পরিবেশগত বলতে স্থানগতকেও বোঝানো হচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, এরপরে আমরা দেখি পরীক্ষামূলক গবেষণা এলোমেলো অ্যাসাইনমেন্ট ব্যবহার করা হয়, এর কারণ কি? পরীক্ষামূলক যে গবেষণা রয়েছে, আমরা কতগুলি অ্যাসাইনমেন্ট নেই, সেগুলি এলোমেলো হিসেবে উল্টো পাল্টা করে ব্যবহার করা হয়। এর কারণ কি? এর কারণ সেখানে যদি আমরা দেখতে পাই, দেখো অপশন রয়েছে, একটি পক্ষপাত দুষ্ট নমুনা নির্বাচন করা, নিশ্চয় করুন যে প্রতিটি অংশগ্রহণকারীর যে কোনো গ্রুপে থাকার সমান সুযোগ রয়েছে, নির্ভরশীল চালকটি পরিচালনা করুন, সমস্ত বিভ্রান্তিকর চালক বাদ দিন। তাহলে এক্ষেত্রে দেখো পরিবেশ যে অ্যাসাইনমেন্ট ব্যবহার করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে নিশ্চিত করা যে প্রতিটি অংশগ্রহণকারী যে কোনো গ্রুপে থাকার সমান সুযোগ রয়েছে। এই জন্য কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট এলোমেলো হিসেবে ব্যবহার করি। কারণ এই যে র্যান্ডম যে অ্যাসাইনমেন্টগুলি রয়েছে, সেগুলি বিভ্রান্তিকর যে ভেরিয়েবলসগুলি রয়েছে আমাদের কাছে, যে ধ্রুবকগুলি রয়েছে, গ্রাহকগুলি রয়েছে, সেই গ্রুপগুলিতে সমানভাবে যে বিতরণ করে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, তাই না? এবং নিশ্চিত করবে কি? নিশ্চিত করে যে কোনো যে পর্যবেক্ষণযোগ্য যে প্রভাব যে স্বাধীন ভেরিয়েবলসগুলি রয়েছে তাদের কারণে কিন্তু। তাহলে আমরা তাদের সমান সুযোগ তো দিতে হবে, যে তারা যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, যে কোনো গ্রুপে থাকার বা তাদের সমান সুযোগ রয়েছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট এই কারণে আমরা ব্যবহার করি। এরপরে দেখো মনোবিজ্ঞানের সংবেদন কি? মনোবিজ্ঞানে সংবেদন বলতে এখানে রয়েছে উদ্দীপনার ব্যাখ্যার একটি মানসিক প্রক্রিয়া, বাহ্যিক উদ্দীপনার প্রতি যে ইন্দ্রিয় অঙ্গের প্রতিক্রিয়া, স্মৃতিতে তথ্য সংরক্ষণ আর স্বপ্ন দেখার প্রতিক্রিয়া। তাহলে বলছে সংবেদন হচ্ছে তাই যা বাহ্যিক যে উদ্দীপনা যে রয়েছে, সেগুলির প্রতি আমাদের ইন্দ্রিয় কি করে? তার প্রতিক্রিয়া করে। যেমন ধরো তোমার চোখ দিয়ে তুমি দেখছো, হঠাৎ একটা বড় লাইট তোমার চোখে পড়লো, তুমি কি করো? চোখকে সংকুচিত করো। তাহলে এই যে আমার ইন্দ্রিয়র যে প্রতিক্রিয়া, তাহলে বাহ্যিক উদ্দীপনা যেটা আমার কাছে এলো, সেটার দ্বারা আমার ইন্দ্রিয় কি করলো? তার প্রতিক্রিয়া দেখালো, উফ কি বড় লাইট রে, এটা চোখে সহ্য হচ্ছে না। তাহলে আমার খ নাম্বার উত্তর সঠিক হবে। তাহলে সংবেদন কি? সংবেদন হলো প্রাথমিক ক্রিয়া যেখানে ইন্দ্রিয় বা অঙ্গ প্রত্যঙ্গগুলি, যেমন চোখ, কান, নাক, ত্বক ইত্যাদি, যে পরিবেশ থেকে যে শারীরিক উদ্দীপনা আসে, যেমন আলো আসতে পারে, শব্দ আসতে পারে, চাপ আসতে পারে, এগুলি শনাক্ত করে তার প্রতিক্রিয়া জানানো। হঠাৎ করে তুমি শুনছো সকালবেলা ঘুম থেকে উঠে কাকের আওয়াজ, কেমন লাগবে?
তুমি প্রতিক্রিয়া দেবে, এই কি যে এটা এত চেঁচামেচি করে, এটা ভাগাও আগে। কিন্তু কোকিলের আওয়াজ শুনছো, তোমার ঘুম পাচ্ছে, আনন্দ হচ্ছে। তো এই যে তাহলে উদ্দীপক কি? আমার সেই আওয়াজ, আর প্রতিক্রিয়া যখন দিচ্ছে সেটা আমার সংবেদন। তা বাহ্যিক উদ্দীপনা ইন্দ্রিয় অঙ্গের প্রতিক্রিয়া, তাহলে এইটাই হচ্ছে আমার কি? সংবেদন। নিচের কোনটি মানুষের অভিজ্ঞতায় সংবেদনের ভূমিকা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? নিচের কোনটি মানুষের অভিজ্ঞতায় সংবেদনের ভূমিকা সবচেয়ে ভালো বর্ণনা করবে? এটি উদ্দীপকের অর্থ ব্যাখ্যা করে, এটি দীর্ঘমেয়াদী স্মৃতি সংরক্ষণ করে, এটি আমাদের পরিবেশের পরিবর্তনগুলি শনাক্ত করতে সাহায্য করে, এটি ভাষা বিকাশে সহায়তা করে। তাহলে সংবেদনের ভূমিকা পালন করে আমাদের সবথেকে ভালো আমাদের যে পরিবেশের যে পরিবর্তনগুলি শনাক্ত করতে কিন্তু আমাদের সাহায্য করে। এই গ নাম্বার হবে আমাদের সঠিক। এর কারণ কি? কারণ হচ্ছে সংবেদন জীবকে আমাদের যে জগতের যে প্রত্যেকটা জীব রয়েছে, যে পরিবেশগত যে পরিবর্তনগুলি হয়, যেমন তাপ আছে, মানে গরম, যেটা শব্দ রয়েছে, আলো রয়েছে, এই যে সংবেদনশীল যে রিসেপ্টরগুলি রয়েছে তাদের মাধ্যমে শনাক্ত করে এবং শনাক্ত করে সচেতন হতে আমাদের সাহায্য করে। তা পরিবর্তন কি করে? আমাদের পরিবেশের পরিবর্তনগুলি শনাক্ত করতে সাহায্য করে, তাই না? তাহলে এটা হবে আমাদের কাছে সঠিক উত্তর। কোনো মনোবিজ্ঞানী সংবেদন সম্পর্কিত প্রাথমিক পরীক্ষণমূলক গবেষণার সাথে সবচেয়ে বেশি যুক্ত? তাহলে কোন মনোবিজ্ঞানী সংবেদন সম্পর্কিত প্রাথমিক যে পরীক্ষণমূলক গবেষণার সাথে বেশি যুক্ত রয়েছেন? সে হচ্ছে উইলহেম উন্ড। ঠিক আছে, এখানে অনেকে উন্ড বলে, অনেকে উন্ড বলে, ঠিক আছে, অনেকে কিন্তু উন্ডও বলে, উন্ড এরকম, ঠিক আছে। তো এখানে উইলহেম উন্ড হবে, কারণ হচ্ছে উইলহেম উন্ড হচ্ছে যে পরীক্ষণমূলক যে মনোবিজ্ঞানের জনক হিসেবেও কিন্তু বিবেচনা করা হয়। কারণ হচ্ছে তিনি যে লিখবি তার গবেষণা যে মৌলিক সংবেদনগুলির উপর, মানে মৌলিক যে সংবেদনগুলির উপর কিন্তু তিনি কি করেছেন, এক গবেষণা করেছিলেন, মানে একদম এগিয়ে এসে তিনি সেটা গবেষণা করে তার পরিচালনাও করেছিলেন। এই কারণে কিন্তু যে সংবেদন সম্পর্কিত যে প্রাথমিক যে পরীক্ষণমূলক গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি যুক্ত সে হচ্ছে আমাদের উইলহেম উন্ড। তাহলে সংবেদন যদি নাম আসবে হচ্ছে আমাদের উন্ডের, তাই না? এইখানে দেখো সংবেদন ও উপলব্ধির মধ্যে, এখানে উপলব্ধি বলতে কিন্তু বোঝানো হচ্ছে প্রত্যক্ষ, ঠিক আছে? প্রত্যক্ষের মধ্যে মূল পার্থক্য কি? এখানে অপশন রয়েছে, দেখো, সংবেদন হলো ব্যক্তিগত, উপলব্ধি হলো বস্তুনিষ্ঠ। সংবেদনের সাথে স্মৃতি জড়িত, উপলব্ধি নয়। সংবেদনের সাথে উদ্দীপনা শনাক্তকরণ, উপলব্ধি হলো সেগুলোর ব্যাখ্যা করা হয়, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমাদের কাছে কোনটা হবে? বলছে সংবেদন কি? সংবেদন হচ্ছে বাহ্যিক উদ্দীপনার দ্বারা আমাদের ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া, তাতে কি হবে? শনাক্ত হবে। আর প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ হলো এক ধরনের উপলব্ধি কিন্তু আমাদের, এবং সেগুলোর আমরা কি করি সবসময়, যে উপলব্ধিগুলি আমরা নিই, জ্ঞানগুলি আমরা নিই, সেগুলিকে আমরা সবসময় ব্যাখ্যা করি, তাই না? তাহলে প্রত্যক্ষ এবং সংবেদনের মধ্যে যে যদি পার্থক্য, মূল পার্থক্য হলো এইটা, সংবেদন হলো উদ্দীপনার শনাক্ত করে, কিন্তু উপলব্ধি হলো সেগুলির ব্যাখ্যা করে। যেগুলি আমরা শনাক্ত করছি তাহলে আমার জ্ঞান হচ্ছে, প্রত্যক্ষ করছি, এবং সেগুলিকে আমরা কি করব? ব্যাখ্যা করব। তাহলে এটা কিন্তু মেন পার্থক্য। কিন্তু দেখো, এক্ষেত্রে যদি আমরা আরেকটু যদি বলি যে সংবেদন অ্যাকচুয়ালি কি করে, সংবেদনশীল অঙ্গ থেকে আমাদের প্রাপ্ত যে মানে ডেটা পায়, তাই না? প্রাইমারি যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলি ইনপুট করে, আর প্রত্যক্ষ কি? সেই ইনপুটগুলি যেগুলি হচ্ছে, যেগুলির ব্যাখ্যা হচ্ছে, এবং তাদের কিন্তু আমরা কি করি? অর্থ প্রদান করি, তাই না? নিচের কোনটিকে সংবেদনের বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় না? সংবেদনের বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় না, সেটা হচ্ছে আমাদের একটা তীব্রতা, গুণমান আর সময়কাল। এটা আমাদের সংবেদনের বৈশিষ্ট্য। কিন্তু মনোযোগ,
সংবেদনের বৈশিষ্ট্য নয়। সংবেদনের বৈশিষ্ট্যগুলি যে তাদের মধ্যে যদি আমরা যেমন এখানে দেখছি আমাদের আরও যেমন রয়েছে যে একটা তীব্রতা রয়েছে, গুণমান রয়েছে, সময়কাল রয়েছে, আর একটা রয়েছে প্রসার। এগুলি হচ্ছে তার বৈশিষ্ট্য। কিন্তু এই মনোযোগ একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, এটা সংবেদনের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য নয়, এটা কি মনস্তাত্ত্বিক কিন্তু এক প্রক্রিয়া। তাহলে আমাদের এটা কোনটা, তাহলে মনে রাখো তীব্রতা, গুণমান, সময়কাল এবং প্রসার এগুলি হচ্ছে সংবেদনের বৈশিষ্ট্য, কিন্তু মনোযোগ সংবেদনের বৈশিষ্ট্য নয়। এবার দেখো এখানে আমরা আসি কোশ্চেন নাম্বার 19-এ। উদ্দীপকের শক্তি বা দুর্বলতা বোঝাতে সংবেদনের যে বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয় তা কি? উদ্দীপকের শক্তি বা দুর্বলতা সেটা বোঝাতে আমরা কিন্তু সবসময় ব্যবহার করব কি? তার তীব্রতা। ঠিক আছে, আমরা সবসময় কি ব্যবহার করব? তার তীব্রতা। সে কতটা তীব্র তোমার কাছে, যেমন লাইট তোমার কাছে যখন পড়ছে তার তীব্রতা কেমন, তার জন্যই না তুমি চোখকে সংকুচিত করছো। পাখির গান শুনছো, কোকিলের আওয়াজ শুনছো, তুমি কিসের কারণে তার তীব্রতাকে দেখছো? তাহলে এই তীব্রতা বলতে কি বোঝানো যায়? তীব্রতা বলতে কেমন বোঝাবে? কোনো সংবেদন কতটা শক্তিশালী বা কতটা দুর্বল, তাই না? যেমন ধরো খুব অল্পর সঙ্গে বা উজ্জ্বল আলো, অথবা নরম অথবা জোরে শব্দ, মানে খুব মিষ্টি অথবা কর্কশ শব্দ, তাহলে এগুলিকে আমরা কি তীব্রতার মাধ্যমে কিন্তু বুঝতে পারি, একটা বৈশিষ্ট্য। এবার বলছে দেখো একটা বিশেষ, চিনির মিষ্টতা অথবা গোলাপের লালতা কোন অনুভূতির বৈশিষ্ট্যের উদাহরণ? কোন অনুভূতির বৈশিষ্ট্যের উদাহরণ? এটা হচ্ছে আমার গুণমান। ঠিক আছে, তাহলে আমি কেন বলছি? কারণ গুণ হলো একটি সংবেদনের যে যে স্বতন্ত্র প্রকৃতি, কিন্তু যা মানে একটা অন্যটার থেকে কি করবে? সবসময় আলাদা করে তোলে। যেমন ধরো মিষ্টি, লালতা, এগুলি সব গুণ। যেমন ধরো রসগোল্লা আর ধরো মিষ্টি, কিন্তু রসগোল্লা আর ধরো গুড়ের মিষ্টি, তাই না? এই দুটো দেখো, দুয়ের মধ্যে কিন্তু গুণমান পার্থক্য। একটা হচ্ছে মিষ্টি, যেটা রসগোল্লা, সেটার আর যে গুড়ের মিষ্টি, সেখানে একটা ফ্লেভার তুমি আলাদা পাবে। এগুলি আমাদের গুণমান। এগুলিকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সব শুধু মিষ্টিই থেকে যাবে। ঠিক আছে, এবার হয়েছে সংবেদনের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের অভিজ্ঞতার বিস্তার বা আকার বোঝায়? তাহলে সংবেদনের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের অভিজ্ঞতার বিস্তার বা আকার বোঝায়? সেটা হচ্ছে আমাদের প্রসারণ। ঠিক আছে, প্রসারণ, এই যে বিস্তার। ঠিক আছে, এই প্রসারণ বলতে আমরা কি বুঝি? আমরা সংবেদনে যে স্থানীয় বৈশিষ্ট্য, যে কতটা স্থান জুড়ে সেই বিষয়টা রয়েছে। যেমন ধরো, যদি এরকম উদাহরণ দিই, মনে করো ধরো একটা রঙের, মনে করো বিশাল ধরো একটা প্রসার আমরা যদি দেখি, আর একটা যে ছোট বিন্দুর একটা বিষয়কে যদি দেখি, তাহলে সেই ছোট বিন্দুটা যে সেটাও লাল, এবং যে বড় একটা যে রং রয়েছে সেটাও ধরো লাল, কিন্তু এই যে প্রসারটা, সেই লাল রংটা কতটা জুড়ে রয়েছে, কতটা স্থান জুড়ে রয়েছে, কিভাবে দেখা যাচ্ছে? তাহলে তো ওই লাল লাইটটা ছোট করে রেখে দিলেই হতো, ট্রেনের লাল লাইটটা। সেটার প্রসারণ কেন বড় রাখতে হচ্ছে? কারণ সেটাকে দেখতে হবে, সেটাকে আমাদের কি করতে হবে? সংবেদনের অন্তর্গত আনতে হবে, তাহলে সারা প্রসারণ। ঠিক আছে, এবার আসি ওয়েবার-ফেকনার আইন। মূলত এই যে ওয়েবার-ফেকনার যে নীতি, ঠিক আছে, কিসের সাথে সম্পর্কিত? এটা কিন্তু তোমরা সবাই জানো, এটা হচ্ছে আমাদের শারীরিক যে উদ্দীপনা বা অনুভূতির তীব্রতার সঙ্গে ওয়েবার-ফেকনারের সূত্রটি আমাদের যুক্ত আর কি। অনুভূতি এবং শারীরিক উদ্দীপনা, ঠিক আছে। এটা দেখো
শারীরিক উদ্দীপনা এবং অনুভূত তীব্রতা এটার সঙ্গে। কেন? কারণ ওয়েবার ফেকনারের যে নিয়মটি রয়েছে এটি কি, এটি হচ্ছে শারীরিক যে উদ্দীপনার মাত্রা আর হচ্ছে একজন ব্যক্তির সাথে যে অনুভূত সে সংবেদনের তীব্রতার সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করে, তাই না? আমাদের ওয়েবার ফেকনারের যদি তোমরা সূত্রটাকে দেখো সেখানে দেখবে ওরা ওখানে ব্যাখ্যা করার চেষ্টাই করা হয়েছে। ব্যাখ্যা করার কেমন চেষ্টা করা হয়েছে, যে শারীরিক যে উদ্দীপনাগুলি রয়েছে তার যে মাত্রা কেমন, ঠিক আছে, তার মাত্রা এবং একজন ব্যক্তি তাকে কিভাবে অনুভূত হয় সেই সংবেদনের তীব্রতা, তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে, দেখো এরপরে রয়েছে ওয়েবারের সূত্র অনুসারে ন্যায়ের লক্ষণীয় পার্থক্য কি। এই ন্যায্য লক্ষণীয় পার্থক্য কি? ন্যায্য লক্ষণীয় পার্থক্য যদি আমরা বলি, এই যে দেখো এই যে জেএনডি বলতে জাস্ট নোটিসেবল ডিফারেন্স, এটাকে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র পার্থক্যটা কি সেই বিষয়কে এই যে ন্যায্য লক্ষণীয় পার্থক্য বলতে জেএনডি বলা হয়েছে বারে বারে। এখানে বলছে যে ওয়েবারের সূত্র অনুসারে তার যে মেন যে বিষয়টা সেটা কিন্তু আমাদের যে মূল উদ্দীপকের একটি ধ্রুবকের অনুপাত, মূল উদ্দীপকের একটি ধ্রুবক অনুপাত। ধরো যদি ব্যাখ্যা অনুসারে যদি আমি তোমাদের বলি, ধরো ওয়েবারের সূত্রে যদি এরকম বলা হয় যে জেএনডি যে তার মূল উদ্দীপক একটি ধ্রুবকের অনুপাত, এরকমই তো বলা হবে যে মূল উদ্দীপক একটি ধ্রুবকের অনুপাত। তাহলে এবার উদাহরণ যদি আমি বলি যে ধরো তুমি 100 গ্রাম 100 গ্রামের কথা বলি, 100 গ্রাম এবং 105 গ্রাম, 105 গ্রাম এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য, তাহলে এই যে এত গ্রামের যদি পার্থক্য সেই লক্ষ্য করতে পারো, তাহলে তুমি কিন্তু এই যে মনে করো 200 গ্রাম বা 210 গ্রাম, ধরো 210 গ্রামের ওজনও কিন্তু শনাক্ত করতে পারবে, কারণ এখানে বলা হয়েছে একটা ধ্রুবক ধরা হয়েছে। তাহলে 100 গ্রামের যদি পার্থক্য হয়, তাহলে 100 গ্রামের পার্থক্য 105, তাহলে এখানে তোমাদের পরে আর একটা আমি করে দেখাবো, সেখানে কিন্তু এই যে 110 গ্রামের পার্থক্য তার একটা ধ্রুবকের প্রয়োজন হবে, তাহলে সেই অনুপাতের কথা বলা হচ্ছে। এবার দেখো ওয়েবার ফেকনারের যে নীতিটা রয়েছে, ফেকনার যে অংশ প্রস্তাব করে সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের তীব্রতার সাথে সংবেদনের যে লোগারিদম ভাবে কিন্তু বৃদ্ধি পাবে। লোগারিদম ভাবে বৃদ্ধি পাবে বলতে, যদি আমরা এরকম, যদি আমি এগুলি সব মুছে দিচ্ছি, দেখো ধরো এখানে বলা হলো, যদি আমরা যদি ব্যাখ্যা হিসেবে দেখি যে ফেকনার এবং ওয়েবার যে সূত্রটি প্রদান করেছেন বা যে ব্যাখ্যা করছেন সেটাকে যে সংবেদন, তার সংবেদন সমান সমান বলছেন কে এল ও জি এস, তাই না? এরকম বলছেন। আর এখানটাতে আমাদের এস হচ্ছে উদ্দীপকের তীব্রতা, বোঝা গেল? এস কি আমাদের, তাহলে সংবেদন সমান সমান কে লগ এস। এস হচ্ছে, এস কিন্তু বড় হাতের হবে, এস হচ্ছে আমাদের উদ্দীপকের তীব্রতা। আর এর অর্থ হলো যে তীব্রতার যে বৃদ্ধির সাথে সাথে যে পরিবর্তনের যে সম্পর্কে মানে আমাদের যে উপলব্ধি কম সংবেদনশীল হয়ে ওঠা, এই বিষয়কে এখানে কিন্তু প্রস্তাব করা হয়েছে কিন্তু। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে বি, উদ্দীপকের যে তীব্রতার সাথে সংবেদনের লোগারিদম ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে দেখো 25, যদি 20 গ্রাম ওজনের একটি বস্তুর জন্য জেএনডি 2 গ্রাম হয়, তাহলে ওয়েবারের সূত্র অনুসারে 100 গ্রাম ওজনের একটি বস্তুর জন্য জেএনডি কত হবে? মানে জেএনডি জাস্ট নোটিসেবল যে ডিফারেন্স। তাহলে এটাকে আমরা একটা জাস্ট করে দেখি, তাই না? দেখো বলছে যে মূল উদ্দীপক যেটা রয়েছে ওয়েবার ফেকনার সূত্র অনুসারে জেএনডি
জে এন ডি, তাহলে এই যে মূল উদ্দীপক, তাই না, তাহলে সমান সমান ধ্রুবক। ধ্রুবক, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এই যে 2 গ্রাম, 2 গ্রাম, তাহলে এটার সঙ্গে কি হবে, এটার সঙ্গে আমাদের হবে 100, সরি 20 গ্রাম না, এটার সঙ্গে আমাদের তাহলে কি হচ্ছে 20 গ্রাম। তাহলে সমান সমান কত হচ্ছে 0.1। এইবার যদি মনে করে 100 গ্রামের জিএনডি যদি বের করতে হয়, তাহলে 100 সমান সমান 0.1, তাহলে এটা কি হবে, তাহলে 1 ঘর পর দশমিক, তাহলে এখানে 10 গ্রাম। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 10 গ্রাম। তাহলে এক্ষেত্রে দেখো যে এই যে মনে করো আমাদের মানে বিষয়টাকে আমরা করে ফেললাম এখানে, তাহলে আমাদের বিষয় এসে দাঁড়াচ্ছে কিন্তু 10 গ্রাম। তাহলে আশা করি, আমার তো মনে হচ্ছে সঠিকই আছে, জেএনডি 2 মূল হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 1.001। তাহলে এবার এটার সাথে 100 গ্রাম ওজনের একটি বস্তু জেএনডি কত হবে, তাহলে 100 ইন্টু এটা। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে গেছি, কারণ এটা হচ্ছে মূল ধ্রুবক, তাহলে এক্ষেত্রে 10 গ্রাম আমার সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, এরপরে রয়েছে ওয়েবার ফেকনার আইন, যে সীমিত কারণ এটি সঠিকভাবে প্রযোজ্য নয়। ওয়েবার ফেকনারের আইন সীমিত কারণ এটি সঠিকভাবে প্রযোজ্য নয়, এর কারণ কি, কোথায়? তাহলে কিভাবে এটা আমাদের কাছে অ্যান্সার কি হচ্ছে, দেখো অ্যান্সার হচ্ছে এটা হবে আমাদের যে সকল ইন্দ্রিয়গত পদ্ধতি সমানভাবে যখন আলোচনা করা হচ্ছে সেক্ষেত্রে। তাহলে এর ব্যাখ্যাকে যদি আমরা এভাবে যদি বলি যে এই যে নিয়মটি রয়েছে, তাই না, এই যে আমাদের এইমাত্র আমরা যে দেখলাম, তাহলে কিছু যেমন কিছু ইন্দ্রিয়ের জন্য যেমন সেগুলি যেমন ওজন, জোর, উজ্জ্বলতা, তাহলে এইগুলি ভালো করে কিন্তু সকলের জন্য নয় কিন্তু। তাহলে এই নিয়মটি কিছু ইন্দ্রিয়ের জন্য ভালো কাজ করে কিন্তু সবার জন্য কাজ করে না। তাহলে বিভিন্ন যে ইন্দ্রিয়গুলি রয়েছে, সেই পদ্ধতিগুলি রয়েছে, তাহলে বিভিন্ন প্রান্তিক মানও থাকে, এবং সেই সব ক্ষেত্রেই এর অনুপাতিক যে নিয়মটি তাহলে কি অনুসরণ করবে, তাহলে সেটা কিন্তু অনুসরণ কিন্তু করবে না। তাহলে সকল ইন্দ্রিয়গত পদ্ধতি সমানভাবে তাহলে অনুসরণ করবে না, এটা তার সীমিত কারণ, তার লিমিটেশন। এরপরে রয়েছে 27, মনোবিজ্ঞানে নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? মনোবিজ্ঞানে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে, মানে প্রত্যক্ষকে, পারসেপশনকে। তাহলে পারসেপশনকে সব থেকে ভালোভাবে যা প্রত্যক্ষ সংজ্ঞায়িত করবে সেটা হচ্ছে সংবেদনীয় যে তথ্যগুলি আছে সেগুলির ব্যাখ্যা গঠন করা, মানে ব্যাখ্যা করা এবং সাথে তাকে সংগঠন করা। তাহলে এখানে দেখো আমাদের সি নাম্বারটা, যে সংবেদনীয় তথ্যের ব্যাখ্যা এবং সংগঠন। কেন? কারণ এই যে প্রত্যক্ষ রয়েছে এগুলি কেবল সংবেদনশীল যে আমরা ইনপুটগুলি নেব সেগুলিকে গ্রহণ করে, শুধু গ্রহণ করাই নয়, সেটা পরিবেশ, তার পরিবেশকে বোঝা এবং সেই জন্য সংবেদনশীল যে তথ্য সেটাকে গঠন করা, শনাক্ত করা এবং ব্যাখ্যা করার যে প্রক্রিয়া, তাই না? তাহলে মানে প্রত্যক্ষ তারা কি হবে, কেবল সংবেদনের বাইরে জ্ঞানকে জড়িত করতে হবে। তাহলে সংবেদন কেবল প্রত্যক্ষ কেবল সংবেদনের বাইরের জ্ঞানকেই জড়িত করে এটা। তাহলে সংবেদন তথ্যের ব্যাখ্যা এবং সংগঠন সে বিষয় কি করবে। এরপরে রয়েছে দেখো এটা, প্রত্যক্ষ কিভাবে সংবেদন থেকে আলাদা। প্রত্যক্ষ কিভাবে সংবেদন থেকে আলাদা? তার সংবেদন আমাদের একটা কি, একটা ডেটা, যে প্রাইমারি ডেটা, কিন্তু প্রত্যক্ষ তার কি করবে, অর্থ দেবে। আমরা কিছুক্ষণ আগেও এই কোশ্চেনটাকে কিন্তু দেখেছি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো, নিচের কোনটি প্রত্যক্ষের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি
প্রত্যক্ষের বৈশিষ্ট্য নয়, এটি একটি ব্যক্তিগত প্রক্রিয়া, এটি অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করে, এটি সম্পূর্ণরূপে শরীরবৃত্তীয়, এটি মনোযোগ এবং প্রত্যাশার দ্বারা প্রভাবিত হয়। তাহলে এটি সম্পূর্ণ এক শরীরবৃত্তীয় কি প্রত্যক্ষ, তাই না? শরীরবৃত্তীয় কারণ ইন্দ্রিয়র উপর নির্ভরশীল। তাহলে যদি আমরা বলি যে প্রত্যক্ষ কি করে সম্পূর্ণরূপে, সরি বলছে নিচের কোনটি প্রত্যক্ষ বৈশিষ্ট্য নয়? হ্যাঁ, এটি একটি ব্যক্তিগত প্রক্রিয়া। হ্যাঁ, ব্যক্তিগত প্রক্রিয়া, এটি অতীতের অভিজ্ঞতার উপর নির্ভর করে। হ্যাঁ, একদম ঠিক। এটি একটি সম্পূর্ণরূপে শরীরবৃত্তীয় না, এটি সম্পূর্ণরূপে কিন্তু শরীরবৃত্তীয় কিন্তু নয়। কেন? কারণ প্রত্যক্ষ সম্পূর্ণভাবেই শরীরবৃত্তীয় হয় না, একটাই কারণ এটা এক ধরনের মানসতাত্ত্বিক যে প্রক্রিয়া, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সংস্কৃতি, মনোযোগ এবং মানসিক যে অবস্থা, এগুলির সাথে বা এগুলির দ্বারা কিন্তু কি হয়, প্রভাবিত হয়। যদিও সংবেদন মূলত শরীরবৃত্তীয়, কিন্তু এই প্রত্যক্ষ জ্ঞানীয় এবং ব্যক্তিগত, এই দুটোই কিন্তু। তাহলে এটি শুধু সম্পূর্ণরূপে শরীরবৃত্তীয় কিন্তু নয়, মনে রেখো। নিচের কোনটি প্রত্যক্ষ এবং সংবেদনকে সবচেয়ে ভালোভাবে আলাদা করে? আমরা একটু আগেও এটাকে দেখলাম, এই কোশ্চেনটাকে। সংবেদন হলো ইন্দ্রিয়ের সঙ্গে যে প্রাপ্ত তথ্য, কাঁচা তথ্য, অর্থাৎ প্রাইমারি ডেটা এবং উপলব্ধির সেই ব্যাখ্যা জড়িত। তাহলে এই মাত্র আমরা এই কোশ্চেনটাকে দেখেছি। তো সংবেদনের বিপরীতে প্রত্যক্ষ প্রক্রিয়া মূলত কিসের উপর নির্ভর করে? সংবেদনের উল্টো দিকে প্রত্যক্ষ প্রক্রিয়া মূলত কিসের উপর নির্ভর করবে? তাহলে সেটা নির্ভর করবে কিন্তু পূর্ব জ্ঞান এবং মানসিক প্রতিক্রিয়াকরণের উপরে কিন্তু নির্ভর করে। কারণ সংবেদন কি করে, প্রত্যক্ষ কি করে? পূর্ব জ্ঞান, যে অভিজ্ঞতার কথাও বলছে ওখানে। তাহলে এটা কারণ হচ্ছে, যদি আমরা এটাকে এরকম যদি আমরা ধরো মনে করো যে আমাদের যে প্রত্যক্ষ রয়েছে সেটা তো একটা অতীতের অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে প্রত্যাশা রয়েছে, সঙ্গে আরও রয়েছে যে জ্ঞানীয় যে কার্যকলাপগুলি রয়েছে, সেই বিষয়গুলিকে, যে সংবেদনীয় যে বাহ্যিক যে ধরো ডেটাকে আমরা যখন ইনপুট করি বা ব্যাখ্যা করে, সেখানে সংবেদন কি, ইন্দ্রিয়ের মাধ্যমে যে উদ্দীপনা, সেই শনাক্তকরণ সম্পর্কে আরও বেশি কিছু কিন্তু দেওয়া হয়। তাহলে সংবেদনের বিপরীতে যে মানসিক প্রত্যক্ষ ক্রিয়া মূলত কিসের উপর নির্ভর করবে? তাহলে পূর্ব জ্ঞানের উপর নির্ভর করবে, মানসিক প্রক্রিয়াকরণের উপর নির্ভর করবে। ঠিক আছে? নিচের কোন উদাহরণটি সংবেদনের পরিবর্তে প্রত্যক্ষ চিত্রায়িত করে? জলের শীতলতা অনুভব করা। তা জলের শীতলতা অনুভব করা এটা চিত্রায়িত করে না, সংবেদনের পরিবর্তে প্রত্যক্ষ, এটাকে সংবেদন হচ্ছে অনুভব। হ্যাঁ, শব্দ শোনা, লাল রং দেখা, ভিড়ের মধ্যে তোমার বন্ধুকে চিনতে পারা। লাল রংকে দেখা নয়, ভিড়ের মধ্যে তোমার বন্ধুকে চিনতে পারা। কেন? কারণ বন্ধুকে চিনতে আমার কি দরকার? স্মৃতি দরকার। ঠিক আছে? শনাক্তকরণ এবং ব্যাখ্যাও সঙ্গে কিন্তু জড়িত রয়েছে। এই সবগুলি কিন্তু আমাদের প্রত্যক্ষের একটা বৈশিষ্ট্য। তাহলে এই যে অন্যান্য যে বিকল্পগুলি সেগুলি রয়েছে, এগুলি মৌলিক সংবেদনশীল অভিজ্ঞতার কিন্তু একটা উদাহরণ কিন্তু। তাহলে এগুলি সব সংবেদনের যে মৌলিক যে সংবেদনশীলতা, সেই মৌলিকতা, এগুলিও কিন্তু দেখো এক অর্থে কিন্তু দেখতে মনেই হচ্ছে যে প্রত্যক্ষ, কিন্তু এটা কিন্তু এক ধরনের মানে মৌলিক যে সংবেদন, আমাদের প্রাথমিক সংবেদন, সেটা কিন্তু হচ্ছে এখানে। তাহলে আমাদের উত্তর হবে শেষেরটা। এরপরে রয়েছে মনস্তাত্ত্বিক গবেষণায় সংবেদন হলো প্রত্যক্ষণ। মনস্তাত্ত্বিক গবেষণায় সংবেদন হলো প্রত্যক্ষণ, যেমন ড্যাশ হলো ড্যাশ। এখান থেকে তোমার 4টা অপশন রয়েছে, কোনটা মিলে এটার সঙ্গে? বলছে ব্যাখ্যা এবং উদ্দীপনা। না, এটা হতেই পারে না, কারণ ব্যাখ্যা তাকে উদ্দীপনা নয়। অর্থ, তথ্য ব্যাখ্যা, জ্ঞান স্মৃতি না, তথ্যর সঙ্গে ব্যাখ্যা। যখন আমাদের একটা তথ্য পাই, তারপরে কিন্তু আমাদের কি তার ব্যাখ্যা হয়। তার সংবেদন হচ্ছে আমাদের কাছে তথ্য, ডেটা দেয়, আর প্রত্যক্ষ আমাদের কি করে? সেটা ব্যাখ্যা, জ্ঞানীয় ব্যাখ্যা নেয়।
এটা। তাহলে এক্ষেত্রে দেখো তোমরা এই বিষয়কে যদি আমরা বলি যে সংবেদন কি করে, পরিবেশ থেকে কি করে, এক ধরনের ডেটা কালেকশন করে এবং প্রত্যক্ষ কি করে সেটার ব্যাখ্যা দেয়। তাহলে এই বিষয়ে যে মানে প্রত্যক্ষ, সেটা কিন্তু কারা দিয়েছেন? এটা দিয়েছেন হচ্ছে গেস্টাল্টরা। গেস্টাল্ট দেখবে পারসেপশন, দ্য গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন এরকম বিষয় রয়েছে। গেস্টাল্টের থিওরিতে এরকম রয়েছে, আমরা দেখতে পাই। নিচের কোনটি গেস্টাল্ট তত্ত্বের মূল নীতি? গেস্টাল্ট তত্ত্বের মূল নীতি আমরা জানি প্রজ্ঞার একটা ল রয়েছে, প্রজ্ঞার নিয়ম। কারণ সেখানে বলা হয়েছে যে প্রজ্ঞার যে আইন রয়েছে বা নিয়ম রয়েছে, এটা জার্মান ভাষায় কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয়েছে পিথিনেস বলা হয়েছে, ঠিক আছে। এবং এই প্রজ্ঞার এটা একটা আমাদের কি কেন্দ্রীয় গেস্টাল্ট নীতি আমরা বলি, তাই না? এবং যেটা এটা এই গেস্টাল্ট নীতিটা কি বলে, যে আমরা যতটা সম্ভব সহজতম সবচেয়ে সুগঠিত যে আকার রয়েছে, সুগঠিত আকারে যে নিদর্শনগুলি আমরা প্রত্যক্ষ করব কিন্তু, তাহলে মন সরলতা, তাই না, এবং শৃঙ্খলা এর মাধ্যমে খুঁজবে। তাহলে আমরা যেটাকে দেখছি প্রত্যক্ষ সম্পূর্ণ কিন্তু সেটা হচ্ছে না, প্রত্যক্ষ অনেকটা ভাগ ভাগ করে আমাদের প্রত্যক্ষকে দেখতে হয়। তাহলে এটা হচ্ছে প্রজ্ঞার আইন, কারণ এতে আমাদের জ্ঞান হবে। প্রত্যক্ষ কি করে? ডেটাকে অ্যানালাইজ করার পরে কি জ্ঞান দেয়। এবার বলছে গেস্টাল্ট মনোবিদদের মতে প্রত্যক্ষ কি? গেস্টাল্ট মনোবিদদের মতে প্রত্যক্ষ কি? গেস্টাল্ট মনোবিদদের মতে প্রত্যক্ষ হচ্ছে যে আমরা যে সম্পূর্ণ যে বিষয়কে দেখছি তার অংশগুলি সমষ্টি করতে হবে, আর এই সমষ্টিগুলি কি সব আলাদা আলাদা রয়েছে, সেগুলিকে এক করতে হবে। ধরো একটা কলমকে তুমি দেখছো, কলমের সব কিন্তু আলাদা আলাদা, একটা মুখা রয়েছে, একটা নিব রয়েছে, কালি রয়েছে, এগুলি সব আলাদা আলাদা থাকে। সেই সবগুলিকে একসঙ্গে করলে সেটা কি হয়, যা তারপর আমরা যেটাকে দেখে আমাদের জ্ঞান উৎপন্ন হয়, একটা কলম, এই যে এটা, তাহলে এইটা হবে, দেখো সি নাম্বার অ্যান্সার এখানে রয়েছে, প্রত্যেকটি সম্পূর্ণ যা তার অংশগুলি সমষ্টি থেকে আলাদা। তাহলে এখানে রয়েছে দেখো যে সম্পূর্ণ, যে মনে করো যে গেস্টাল্টরা বলছেন যে মনোবিজ্ঞান কিসের উপর জোর দেবে, তাহলে যে মন বিচ্ছিন্ন অংশগুলি রয়েছে, অংশ টুকরো করে ভাগ করা রয়েছে, যে পরবর্তীতে সেই সম্পূর্ণকে উপলব্ধি করতে হবে। এবং এই যে সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই সামগ্রিক দৃষ্টিভঙ্গি এক বাক্যাংশে কিন্তু সংক্ষিপ্ত করতে হবে। তা সমগ্রটি তার অংশগুলির যোগফলের চেয়েও কিন্তু বেশি। তা সমগ্রটি অংশগুলির যোগফলের চেয়েও বেশি। যে তুমি যেটাকে ভাবছিলে যে এটাই সম্পূর্ণ, না, আরো বেশি এটা। তো ব্যাখ্যা জানি না কতটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে বা আমি কতটা বলতে পারছি জানি না, কিন্তু ঠিক এইরকমই তো, যতটা পড়ে বুঝছি ঠিক এইরকমই হয় হিসেবে, ঠিক আছে। তোমাদের যদি সত্যি মনে হয় যে কোথাও ভুল টুল হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে তো অবশ্যই জানাবে, এটা আমার জানাই আছে, কারণ তোমাদের সঙ্গে আমিও তো শিখছি। কেন গেস্টাল্ট নীতিটি একই গোষ্ঠীর অংশ হিসেবে কাছাকাছি থাকা বস্তুগুলিকে প্রত্যক্ষ করার আমাদের প্রবণতা ব্যাখ্যা করে? কেন গেস্টাল্ট নীতিটি একই গোষ্ঠীর অংশ হিসেবে কাছাকাছি থাকা বস্তুগুলিকে প্রত্যক্ষ করার আমাদের প্রবণতাকে ব্যাখ্যা করে? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের নৈকট্যের সূত্র, ঠিক আছে। আমাদের কাছাকাছির যে সূত্র একটা রয়েছে, নৈকট্য, কাছাকাছি, এই যে নৈকট্যের সূত্র, এর থেকে আমরা একটা বিষয়কে জানি যে একে অপরের কাছাকাছি যদি থাকে এমন বস্তুগুলিকে একসাথে যুক্ত বা একটি গোষ্ঠী গঠনকারী হিসেবে ধরা কিন্তু হয়। তা সেই হিসেবে এই প্রবণতা আমাদের কি দেয়? নৈকট্য থেকেই আমাদের আসে। আর দেখো এখানে রয়েছে, যখন আমরা একটি বৃত্ত দেখতে পাই,
এমনকি যদি এর কিছু অংশ অনুপস্থিত থাকে তখন কেন গেস্টাল্ট নীতিটি তখন কোন গেস্টাল্ট নীতির কার্যকর? ধরো আমরা একটা বৃত্ত দেখতে পাই, এমনকি যদি এর কিছু অংশ, ধরো এরকম একটা, ধরো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে দাগ দেওয়ার নেই, এর কিছু অংশ ধরো অনুপস্থিত রয়েছে, তাহলে গেস্টাল্টের কোন নীতি কার্যকর হয়? তো তখন কিন্তু আমাদের কার্যকর হচ্ছে যে সমাপ্তির যে সূত্র, সমাপ্তির সূত্র বা অনেক জায়গায় বন্ধের আইন বলা হয়েছে, বা বন্ধের ল বা সমাপ্তির ল বলা হয়েছে সূত্র। এই সমাপ্তির সূত্র কি করে? আমাদের একটি সম্পূর্ণ বস্তুর আকৃতি উপলব্ধি করার জন্য কিন্তু কি করে, অনুপস্থিত যে তথ্যগুলি থাকে বা যে তথ্যগুলি সেখানে প্রেজেন্ট নেই তার 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 কি করে, তার প্রবণতাকে কিন্তু বর্ণনা করতে সাহায্য করে, এবং পাশাপাশি এই অংশগুলিকে কি করে, সম্পূর্ণ যাতে করা যায়, যখন সেই বিষয়গুলি থাকে সেগুলি আমরা কি করি, সেগুলিকে আমরা সম্পূর্ণ করি। তাই না? এই যে সমাপ্তির যে সূত্র, এই সমাপ্তির সূত্র এই অনুপস্থিতার যে বিষয়গুলি থাকে গেস্টাল্ট নীতি তখন কার্যকর এখানে হয়। আর একটা রয়েছে যে নিম্নলিখিত কোন মনোবিজ্ঞানী সরাসরি গেস্টাল্ট মনোবিদদের সঙ্গে সম্পর্কিত নন? আমরা জানি সম্পর্কিত হচ্ছে গেস্টাল্ট থিওরির সঙ্গে কোহেলার, তারপরে কফকা, ওয়ারথাইমর, এদেরকে আমরা জানি, কিন্তু স্কিনার কিন্তু এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। এটা কিন্তু তোমরা মনে রাখো। তো দেখো এই তিনটে বিষয় থেকে আমি তো এই কয়টা কোশ্চেন আপাতত তোমাদের দিয়েছি, তো আশা করি আরও দেব, মানে মোটামুটি মনোবিজ্ঞানের ক্লাস চলছে, দেখি তোমাদের কেমন লাগে। যদি তোমাদের মনে হয় যে না আরও অন্যভাবে ক্লাস করানো, আমি সেটাও করাতে পারি, তো চেষ্টা করব অন্যভাবে করারও, যাতে আরও বেশি ক্লিয়ার বোঝা যায়। তো আজকে আর ভিডিও বড় করছি না, ভিডিও পছন্দ রাখছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রস্তুতিতে থাকো, দেখো কিভাবে করা যায়। তো চলো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।